নমস্কার। আজকে মেডিকা ক্যান্সার হসপিটাল রাঙাপানির তরফে আমি ডক্টর সৌরভ গুহ আজকে আমাদের ক্যান্সার টক নিয়ে আপনাদের সামনে এসছি এবং আজকে আমার সাথে আছেন আমাদের এই হাসপাতালের দুজন ইয়াং ডাইনামিক কনসালটেন্ট অনকোলজিস্ট, ডক্টর অনির্বাণ নাথ, সার্জিক্যাল অনকোলজিস্ট, আর ডক্টর অর্পপ্রভ আলতা, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। তো আমরা যখন চিন্তাভাবনা করছিলাম যে আমরা কোন টপিক নিয়ে ডিসকাশন করব, তখন যে টপিকটা আমরা সবাই এগ্রি করলাম সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। প্রশ্ন উঠতেই পারে যে ব্রেস্ট ক্যান্সার কেন? কারণ কি ব্রেস্ট ক্যান্সারের হার আজ থেকে 15 বছর আগে যা ছিল তার তুলনায় অনেক বেড়েছে এবং ভারতবর্ষে এটি এখন নাম্বার 1 ক্যান্সার ইন ফিমেলস। সুতরাং আমরা সবাই যেটা কমন পয়েন্টে যেটা এগ্রি করলাম যে আমাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা ডিসকাশন করা উচিত। এবং আই এম শিওর যে আজকের এই ডিসকাশনের পর কিছু নতুন তথ্য হয়তো উঠে আসবে এবং দর্শক যারা দেখবেন তারা নিশ্চয়ই উপকৃত হবে। আমার প্রথম প্রশ্ন আমি করব ডক্টর নাথকে, যে ভারতবর্ষে ব্রেস্ট ক্যান্সারের সিনারিও ঠিক কীরকম? এই মুহূর্তে ভারতবর্ষের ব্রেস্ট ক্যান্সারের যে সিনারিও সেটা কিন্তু একদমই পৃথিবীর অন্যান্য যত সমস্ত এবং ডেভেলপ কান্ট্রির সাথে একদম সমান। মহিলাদের মধ্যে মোস্ট কমন ক্যান্সার এই মুহূর্তে ব্রেস্ট ক্যান্সার, যেটা কিছু বছর আগেও সার্ভাইকাল ক্যান্সার ছিল। এখন উইথ টাইম সেইটি কিন্তু পুরোপুরি রিপ্লেস হয়ে গেছে ব্রেস্ট ক্যান্সার থেকে। এটির আর হচ্ছে যদি সমস্ত মহিলাদের যত ধরনের ক্যান্সার হচ্ছে তার মধ্যে ভারতবর্ষে প্রায় 27 থেকে 28%, মানে 27 থেকে 28% কিন্তু ব্রেস্ট ক্যান্সারই হচ্ছে মহিলাদের। এবং এই প্রজেক্টেড ফিগারটা প্রতি বছর এই মুহূর্তে প্রায় 1,80,000 থেকে 2 লক্ষের কাছাকাছি। এবং এটা কিন্তু আমরা বলি পিক অফ দ্য আইসবার্গ। এর মানে হচ্ছে এই যে ফিগারটি আমরা পাচ্ছি এটা কিন্তু এক্সাক্ট ফিগার নয়, কারণ সবাই কিন্তু ডায়াগনোসিসের আওতায় আসেন না। শুধু 2 লক্ষ মহিলা প্রতি বছর ভারতবর্ষে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডিটেকশনই হচ্ছে নতুন, নাম্বারটা কিন্তু এর থেকে আরো অনেক বেশি। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার জেনারেলি কি কোনো স্পেসিফিক বয়সের মহিলার মধ্যে আমরা লক্ষ্য করি? হ্যাঁ, যদি বয়স হিসাবে দেখি তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি যে আমরা পাই সেটা কিন্তু হচ্ছে 4th to 5th decade of life। মোটামুটি 40 থেকে আমরা সব থেকে বেশি দেখতে পারি এবং এটি 65 বছরের পর বেশিটারও কমে 40 থেকে 65 এটা গিয়েছে। কিন্তু এর মানে কিন্তু এটা কখনোই নয় যে তার নিচে বা তার উপরে ব্রেস্ট ক্যান্সার হবে না। আমরা কিন্তু এইখানে অ্যাজ ইয়াং অ্যাজ 25 থেকে 30 বছরের মহিলাদেরও ব্রেস্ট ক্যান্সার দেখেছি এবং অ্যাজ ওল্ড অ্যাজ 82, 83, 85-এও কিন্তু ব্রেস্ট ক্যান্সার দেখেছি। তাদের রেট কম, ম্যাক্সিমাম 40 to 60 এজে হবে, কিন্তু এর মানে কিন্তু এই নয় যে এর বাইরে যদি আমার বয়স হবে এর থেকে কম বা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমার ব্রেস্ট ক্যান্সার হবে না। এই ধারণা কিন্তু সঠিক নয়, যে কোনো বয়সেই হতে পারে। একদম যেটি ডক্টর নাথ বললেন যে আমাদের রেগুলার প্র্যাকটিসে যেটা আমরা এখন লক্ষ্য করি যে কোনো এজ গ্রুপই কিন্তু ফ্রি, মানে ইটস নট রিস্ক ফ্রি, যে কোনো এজেই কিন্তু দেখতে পারি। এবং যেমন উনি বললেন যে ইয়াং ফিমেলস 20 থেকে 30-র মধ্যেও যেমন আমরা ব্রেস্ট ক্যান্সার দেখি, তেমনই এল্ডারলি ফিমেলস মোর দ্যান 75 or 80 years তাদের মধ্যেও কিন্তু এই রোগ দেখা যায়। এখানে একটা প্রশ্ন যেটা হয়তো দর্শকরা জানতে চাইবেন, সেটি হচ্ছে খালি কি এটা আমাদের মহিলাদের মধ্যেই দেখা যায় না মেলেও ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে? মেল পার্সনও ব্রেস্ট ক্যান্সার হয়, কিন্তু সেটা অনেকটাই রেট যদি দেখেন তাহলে রেট হিসেবে অনেকটাই কম। এক্ষেত্রে মেলের ক্ষেত্রে যে সুবিধাটি হয় যেটা হচ্ছে যেহেতু মহিলাদের যেহেতু ব্রেস্টের ভলিউমটা অনেকটা বেশি, সেক্ষেত্রে অনেক সময় অনেক লাম টিকসিটেড করে থাকে, তাই তাদের যতদিনে তারা বুঝতে পারে সেটাকে তো অনেকটা লেট হয়ে। মেলের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইজি ডিটেকশন হয়, কারণ সহজেই ওনারা বদল দাম বা অতি সহজে বুঝতে পারে। কিন্তু মেল ক্যান্সারের যে অ্যাগ্রেসিভনেস সেটা কিন্তু ফিমেল ব্রেস্ট ক্যান্সারের থেকে বেশি। অর্থাৎ ফিমেল ব্রেস্ট ক্যান্সারে যতটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ট্রিটমেন্ট, মেলের ক্ষেত্রে কিন্তু সেটা একটু হলেও কম। আমি নেক্সট প্রশ্ন করবো ডক্টর অর্পগুকে, যে রিস্ক ফ্যাক্টরস ব্রেস্ট ক্যান্সারে বলতে আমরা কি বুঝি? ব্রেস্ট ক্যান্সারে মূলত রকমের রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে মডিফায়াবল, অর্থাৎ যেটাকে আমরা পরিবর্তন বা চেঞ্জ করতে পারি, যেটা কিছুটা হলো পেশেন্টের বা মানুষের হাতে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, আরেকটা হচ্ছে নট মডিফায়াবল, অর্থাৎ যেটি সেই ইন্ডিভিজুয়াল বা সেই মহিলার নিয়ন্ত্রণের। নট মডিফায়াবল বলতে এজ, যেটা ডক্টর নাথ বলেন যে 50 পর যত বয়স বাড়বে এটা রিস্কটা বাড়বে এবং ম্যাক্সিমাম রিস্কটা দেয় 50 থেকে 65-র মধ্যে। এবং আরেকটা হচ্ছে অবভিয়াসলি পুরুষদের রিস্ক অনেক কম হয়ে থেকে প্রায় 80 থেকে
80 থেকে 100 গুণ কম কিন্তু হতে পারে। তো অবভিয়াসলি মহিলাদের পিসটা বেশি। এবং আরেকটা হচ্ছে জেনেটিক্স, অর্থাৎ 5 থেকে 8% ব্রেস্ট ক্যান্সার হতে ফ্যামিলিয়াল বা জেনেটিক কম্পোনেন্ট থাকে। তার মধ্যে BRCA এর জিন প্রধানত ভারতের কিছু জিন আছে, সেই জিন ঘটিত ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার সেগুলো অনেক জাম দিতে পারে মহিলাদের এবং অনেক অ্যাগ্রেসিভ হয়। তার হিসাব দাও এই ধরনের জিনিসগুলো হচ্ছে মডিফাইবেল, অর্থাৎ এটা কেউ কিছু পরিবর্তন করতে পারবে। এবার কিছু আসছি মানে যেগুলো মডিফাইবেল, অর্থাৎ যেগুলো আমরা কিছু কিছু লাইফস্টাইল পরিবর্তনে আমরা সেগুলো কন্ট্রোল করতে পারি। অর্থাৎ একটা ডায়েট দেখা গেছে যে স্থূলতা অর্থাৎ ওবেসিটি, মানে ওজন অতিরিক্ত ওজন বেশি, ফ্যাট বেশি এবং এক্সারসাইজ পর্যাপ্ত না করা, ফ্যাটি বিল খাওয়া এবং ডায়াবেটিস, এই ধরনের জিনিস যেগুলো আনকন্ট্রোলড ডায়াবেটিস বা তামাক সেবন বা বিভিন্ন এয়ারপড, এগুলো যারা বেশি উন্নয়ন হয় তারা ব্রেস্ট ক্যান্সার কিছুটা বেশি, এগুলোতে তারা অর্জন করে এবং যত খাওয়া বা এগুলো নিয়ন্ত্রণ করে তাদের কিছুটা প্রোটেকশন দেয়। মেইন যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার টেকনিক হরমোন রিলেটেড, তো শরীরের যে ফিমেল হরমোন স্টুডেন্ট সেটার জন্য তোলা হবে ব্রেস্ট ক্যান্সার। তো সেটা যত বেশি এক্সপোজার হবে তত মানে মহিলাদের যেটা মেনোপজাল লাইফ অর্থাৎ মেনস্ট্রুয়াল লাইফ অর্থাৎ 18-19 থেকে 45-50 এই বয়সটার মধ্যে যত বেশি 3 বছর থেকে স্টুডেন্ট করানো যত বেশি এক্সপোজার তত বেশি ব্রেস্ট ক্যান্সারের চান্সটা। তো দেখা যাচ্ছে যে যাদের বেশি তাড়াতাড়ি মানে পিরিয়ডস বা মেড শুরু হচ্ছে অর্থাৎ 19 থেকে 18 আগে, বা যাদের খুব লেটে পিরিয়ডস হচ্ছে অর্থাৎ 50-এর পরে, তাদের আর যাদের ফাইল বাইরে অর্থাৎ যাদের বড় বাচ্চা তাদেরও ব্রেস্ট ক্যান্সার রিস্কটা বেশি পাওয়া যাদের বাচ্চাদের, কিন্তু প্রথম বাচ্চাদের দিকে 30 বছর বয়সে তাদের রিস্কটা বেশি থাকে। আর যাদের বাচ্চা অল্প যারা মানে প্রবালি বা একটা টাইম আছে প্রায় 1 বছর যদি ব্রেস্ট ফিডিং না করে সেই মহিলাদের দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার রিস্কটা, তো এই ক্ষেত্রে বলা হয় যে যদি বাচ্চা হ্যাপি তার অ্যাটলিস্ট 1 বছরের ব্রেস্ট ফিডিং করা এবং শুধু হরমোনাল পিস অর্থাৎ ওয়াল কন্ট্রাসেপটিভ পিস, যদিও আজকাল পেটি পিসগুলো বেরিয়ে আছে সেগুলোতে স্টিজেনের ব্যবস্থা কম, তো সেটা যদি খেতে হয় সেটা কতদিন খেতে হবে এবং কী ডোজে খেতে হবে সেটা অবশ্যই চিকিৎসককে দেখিয়ে খেতে হবে। কিছু কিছু ডিশ মডিফাই করলে শুধু অনেক ব্রেস্ট ক্যান্সার পিসটা কম পড়ে। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ উঠে সেটা হচ্ছে ফ্যামিলি কিংবা জেনেটিক একটা কারণ। তো এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে চাই আরেকটু এক্সপ্লেন করে দেওয়া যে আমার পরিবারের যদি আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ মায়ের বোনের যদি হয় তাহলে কি আমাকে বেশি সাবধান হতে হবে ভার্সেস যে পরিবারে কেউ আক্রান্ত হয় সেটা যদি একটুখানি এক্সপ্লেন করা হবে। সো বলবো যে 5 থেকে 8% ব্রেস্ট ক্যান্সার ফ্যামিলিয়ার, যেখানে একটা জিন ঘটিত কারণে ব্রেস্ট ক্যান্সার হয়, সেখানে যেটা ও বলে ফার্স্ট ডিগ্রি অর্থাৎ যে মিশে তার নিচের মেয়ে বা তার মা বা তার দিদি বা মানে ইয়াপার বা তাদের সবচেয়ে বেশি রিস্ক থাকে ব্রেস্ট ক্যান্সার বা এই ধরনের গ্রুপের ক্যান্সার, ওরিয়ান ক্যান্সার, ফ্যালোপিয়ান টিউব ক্যান্সার, এই ক্যান্সারগুলো হবে। তো সেটা অনেকগুলো জিনের জন্য হয়, উদাহরণ যেটা মেন দেখা যাচ্ছে সেটাকে BRCA BRCA1 BRCA2 এগুলো জিন আছে। এই জিন পুরো যদি কারো মিউটেশন থাকে মানে আমাদের খারাপ ধরনের এক্সপ্রেশন থাকে তাদের ব্রেস্ট ক্যান্সারে কিন্তু লাইফ টাইম প্রায় সেটাকে 20 অংশ এবং ওরিয়ান ক্যান্সার 20% ক্যান্সার প্রায় 40 থেকে 60 আছে। তো এই ধরনের যাদের ফ্যামিলিতে দেখা যাচ্ছে তার নিজের মায়ের ব্রেস্ট ক্যান্সার বা ওরিয়ান ক্যান্সার হয়েছে বা যাদের ফ্যামিলিতে 2-3জন খুব ক্লোজ রেখে কি বলতে হবে সেকেন্ডারি রিলেটিভ বা মাসি বা যারা তাদের খুব অল্প বয়সে মানে 40-45-এর মধ্যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, ওরিয়ান ক্যান্সার হচ্ছে, 2-3জন মানে একই পিরিয়ডে যাদের এই ধরনের ক্যান্সার হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থাকে এবং সেই ক্ষেত্রে অল্প বয়সে আমরা অ্যাডভাইস করি 20 থেকে 25 বছর বয়সের মধ্যেই এই জিনগুলো টেস্টিং করা। যাদের এই জিনগুলো খারাপ জিন থাকে তাদের জন্য আমরা স্ক্রিনিং বা স্পেশাল কিছু টেস্ট করি, সেটা আমরা করা যাবে। আমার নেক্সট প্রশ্ন আমি করবো অরিবানকে যে ব্রেস্ট ক্যান্সারের সাইন্স অ্যান্ড সিমটমসটি এবং কিভাবে একজন মহিলা বুঝতে পারবে কিংবা মানে কোন কোন টেস্টের মাধ্যমে বুঝতে পারবে যে তিনি এই রোগে আক্রান্ত। আর সব থেকে কমনেস্ট যে সিমটম থাকে সেটা হচ্ছে পেইনলেস, এর মানে হচ্ছে ব্রেস্টের মধ্যে কোথাও একটি গাঁট বা দলা হয়েছে, এটা কিন্তু কোনো রকম ব্যথা থাকবে না। এই ব্যথা না থাকাটা খুব ইম্পর্টেন্ট, পেশেন্টের রিপিট রাখতে হবে। জেনারেলি যে ধরনের টিউমারে ব্যথা থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেগুলো বিক্রি ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস হয় না।
যদি কোনো লাভ বা দাগ এটা ব্রেস্টের হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, যদি সেটা ব্যাখ্যাহীন হয় তাহলে কিন্তু বিশেষভাবে আপনাদের সার্চ করা উচিত। বা অনেস্ট প্রেজেন্টেশন এটাই, তবে ব্রেস্টের মধ্যে একটা দাম বা দাগ পাওয়া যায় ব্যাখ্যা নেই। এছাড়া আরও কিছু প্রেজেন্টেশন আসতে পারে, যেমন হচ্ছে আর্টসম্যান নিপল থেকে কোনো রেডি শেষ একটু এনহান্স ক্ষেত্রে কিন্তু স্কিনে বা ব্রেস্টের যে চাপড়া এবং যে নিপিলের অংশটা আছে সেখানে ঘা হওয়া, এবং আরেকটু যদি অ্যাডভান্স হয় সেক্ষেত্রে কিন্তু একদিলা বা আর্নারা বা বগলের কিন্তু যে গ্ল্যান্ড থাকে সেটাও কিন্তু ব্রেস্টের থেকে ওখানে যায়। অতএব এই জায়গাটাতেও অনেক সময় তলা বা দাগ নিয়ে প্রেজেন্ট করতে পারে বেশি। আচ্ছা, এখানে একটা কথা আমার মনে হয় যেটা আমরা চাইবো দর্শকদের বুঝতে, সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। অর্থাৎ আমরা হয়তো ভাবি যে ম্যামোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই সব থেকে ভালো পদ্ধতি, কিন্তু মানে যদি আমরা ডিটেক্ট করতে হয় সেটা বোধহয় পেশেন্ট নিজেই বুঝতে পারবে যে তিনি কোনো রোগী আক্রান্ত কিনা, এবং সেটা হচ্ছে বাই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সেটা সম্বন্ধে যদি একটু দর্শকদের বলা। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে বিশেষ করে মানে যারা পেশেন্ট বা আমাদের যারা মায়েরা যারাই আছে তারা নিজেরাই কিন্তু ডিটেক্ট করতে পারে তাদের ব্রেস্টের মধ্যে কোনো রকম পরিবর্তন বা চেঞ্জেস কিছু আসছে কিনা। যদি আসে তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, কি পরিবর্তন লক্ষ্য করবেন বা কখন পড়বে। এটি সাধারণত করা হয় মাসিক যখন আপনার শুরু হলো তার থেকে 3 থেকে 5 দিনের মাথায়, এবার বা মাসিক সেসব পরেও করতে পারে। এটা হচ্ছে যাদের মাসিক চলছে, যাদের মাসিক বন্ধ পেয়ে গেছে তারা মাসের যে কোনো একটি দিন স্পেসিফিক নিয়ে নিতে পারে, যেমন ধরুন প্রতি মাসের প্রথম রবিবার বা তৃতীয় রবিবার, এবং প্রতি মাসে কিন্তু আপনাকে এটাই ফলো করতে হবে। এই যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন যেটি ঘটে সেটি হচ্ছে যে ইনিশিয়ালি আমাদের যে হাত থাকে, এই হাতের যে পামার সার্ফেস, এটি দিয়ে নিজে ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে। এটা নিয়ে কোনো দরকার তুলতে অনেক হচ্ছে, যদি আপনি বাম দিকের ব্রেস্ট যখন এক্সামিনেশন করছে তখন ডান হাত, যখন ডান দিকে ব্রেস্ট করছেন বা হাত, এবং যখন বাম দিকে ব্রেস্ট করছেন তখন ডান ঠিক উল্টো দিক দিয়ে আপনাদের এই সার্ফেস দিয়ে নিজেই আস্তে 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 দেখতে হবে, এবং প্রেফারেবলি আয়নার সামনে দাঁড়িয়ে পড়লে খুব ভালো। প্রথম যেটি লক্ষ্য করবে যে কোনো রকম শেপে কোনো চেঞ্জ কিছু হয়েছে কিনা বা কোনো জায়গায় ফুলা আছে কিনা। এরপরে নিজেই হাত দিয়ে নিজেকেই বুঝতে পারবে যে কোথাও কোনো জায়গায় শক্ত বা গাঢ় ধরনের কিছু হচ্ছে কিনা। এরপর যেটি করতে হবে, দুটো হাত তুলে নিজের একদিলা বা বগল এরিয়াটা কিন্তু চেক করতে হবে যে ওইখানে কোনো রকম ফুলা বা কিছু আছে কিনা। যদি কোনো রকম অ্যাবনর্মাল কিছু লাগে, যে কোথাও কোনো লাভ বা ব্যাক লাগছে, কোথাও লাভ হয়েছে বলে হচ্ছে, বা কোথাও একটু অসম মনে হচ্ছে যেটা আগে ছিল না, তাহলে কিন্তু অবশ্যই কোনো অপ্রপার ডাক্তারের সাথে যোগাযোগ করে ফার্দার যে টেস্টিংগুলো থাকে যেমন ম্যামোগ্রাফি সেগুলো কিন্তু করতে পারে। ওটা অনির্বাণ বলবেন যে ফার্দার টেস্টিং, এবং যে উঠে এলো যেটা আমার ফার্স্ট করি, দ্যাট ইজ ম্যামোগ্রাফি, যেটা সব পেশেন্টেরই আমরা করতে বলি, যাতে আমরা সাসপেক্ট করি। সো যদি ম্যামোগ্রাফি সম্বন্ধে একটু বলা হয়, আর যেহেতু আমরা আগের এতে আমরা বলতাম যে যাদের ফ্যামিলিয়ার হিস্ট্রি আছে তাদের স্ক্রিনিং ম্যামোগ্রাফি সম্বন্ধে একটু যদি আবার ডিসকাস। আপনি বেসিক্যালি শুই না একটা স্পেশাল এক্সরে, যেটা স্পেশালি ব্রেস্টের ছবি আমার জন্য করা হয়। এটা এমনি এক্সরের থেকে ডিফারেন্স হচ্ছে যে মেশিন টাইপের ছোটো সাইজ হয়, এবং এই এক্সচেঞ্জ যে এনার্জিটা সেটা একটু লো এনার্জি, এবং এতে কি মহিলা তো মেশিনটার সামনে যখন তার ব্রেস্টটাকে তো প্লাস্টিকের মধ্যে সব কপ্রেস করে দুদিক দিয়ে দু ছবি তোলা। তো এটা অনেক নেওয়ার কামটাফি আছে, তো স্ক্রিনিং নেওয়ার আছে, একটা ডায়াগনস্টিক নেওয়ার স্ক্রিনিং নেওয়ার এটা স্ক্রিনিংয়ের জন্য। অর্থাৎ যার কোনো ব্রেস্ট ক্যান্সার, একটি সাধারণ মহিলা যার ব্রেস্ট ক্যান্সারের কোনো সিমটমস নেই, তাকে আমরা একটা বয়সের পর থেকে স্ক্রিনিং করতে শুরু করেন। সাধারণত নর্মাল যারা কোনো আইরিস ফ্যামিলি স্ত্রী, তাকে 40-এর পরে প্রতি বছর একটা করে ম্যামোগ্রাফি হয়। এতে দেখা হচ্ছে কোনো ছোটো অ্যাবনর্মাল কোনো ভেতরে বা ছোটো কোনো চেঞ্জেস আসছে কিনা। মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার সাইজের মানে টিউমারও আমরা ধরতে পারি, এবং এই এত আর্লি স্টেজে যদি কোনো টিউমার ডিটেকশন হয় তার সার্জারি করে তাকে সারিয়ে তোলার এবং সেই ক্যান্সারটা কিউর করার ক্ষমতা প্রায় 90 থেকে 99%। তো এটা গেল ডায়াগনস্টিক স্ক্রিনিং ম্যামোগ্রাফি। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে যে এটি মোটামুটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ পেশেন্ট বা ডাক্তার হাতে করে একটা ফিল করা প্রায় 1.5 থেকে 2 মাসের আগে ম্যামোগ্রাফিতে একটি ধরে। নেক্সট আছে ডায়াগনস্টিক ম্যামোগ্রাফি, যা অলরেডি ব্রেস্ট ক্যান্সার বা লাভপেট অলরেডি সায়েন্স সিটাস হয়েছে। এখানে এই স্ক্যানটি করে দেখা হয় মানে এই যে ব্রেস্টের পিভট সেই দিকটা আছে তার ফেসটা হতো, সেটা ব্রেস্টের কোন দিকটা সে দবে ঢুকে, ব্রেস্টের কোয়াড্রেন্টটা 4 থেকে 5টা কোয়াড্রেন্ট আছে, সেটি কোথায় লোকেশন এবং বয়স কেটে, অর্থাৎ একের বেশি আরও ছোটো ছোটো কিছু
স্যাটেলাইট টিউমার আছে কিনা, এবং সময় অপোজিট টেস্টের ম্যামোগ্রাফি করে দেখা এখানে হওয়া যে 1 to 2% ক্ষেত্রে অপোজিট টেস্টের ক্যান্সার ডেভেলপ করছে। এবং অনেক সময় আল্ট্রাসাউন্ড ম্যামোগ্রাফি ইউজ করে অনেক সময় বায়োপসিও ছোটো টিউমার বায়োপসি নেওয়া সাহায্য করে। তো ওই ম্যামোগ্রাফিতে যখন রিপোর্টিং করা পিরিয়ড স্ক্র্যাপটি ওখানে একটা দিন যায়, সেখানে স্কোর পাওয়া 1 থেকে 5 হবে। তো সাধারণত স্কোর 3 অব্দি থাকলে খুব খারাপ হবে, 4 বা 5 হবে এটা খারাপ, এবং সেক্ষেত্রে আমাদের বায়োপসি করে ক্যান্সারটাকে পুশ করা দরকার। এবং যদি আমরা স্ক্রিনিংয়ে ব্যাক করি, স্ক্রিনিং করে দেখা গেছে যে স্ক্রিনিং করে ম্যামোগ্রাফি স্ক্রিনিং করায় ক্যান্সার এর মৃত্যু হার প্রায় 20 থেকে 25% কম করতে পারে। এরকম ধরনের ম্যামোগ্রাফি বিভিন্নভাবে। সুতরাং ডিসকাশনে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার করলো যে ব্রেস্টে লাম্প থাকা মানেই কিন্তু সেটি ক্যান্সার নয়, যেটা ডক্টর নাগ এবং ডক্টর হালদার বললেন। এবং ম্যামোগ্রাফি করে কিন্তু আমরা একটা আইডিয়া পাবো যে এটি বিনাইন লাম্প না ম্যালিগন্যান্ট লাম্প। যেমন ডক্টর হালদার বললেন যে একটা স্কোরিং সিস্টেম থাকে, সেখানে 1 থেকে 3 হলে এটি বিনাইন, অর্থাৎ ক্যান্সার হওয়ার চান্স তার মধ্যে কম, বিনাইন হওয়ার চান্স বেশি। অপরদিকে 4র্থ কিংবা 5ম গ্রেডে ধরা পড়লে সেটি ম্যালিগন্যান্সি হার বেশি। কিন্তু ম্যামোগ্রাফি কখনোই সেটা সার্টেনলি আমাদের কনফার্ম করে বলতে পারবে না, যার জন্য পরবর্তীকালে আমাদের একটা বায়োপসি কিংবা এফএনএসিও আমাদের পক্ষে করা দরকার। আজকের ডিসকাশনে আমরা ট্রিটমেন্টের মধ্যে ঢুকবো না, কারণ কি সেটি আমরা দেখেছি পরের ভাগের জন্য। আজকে আমরা মেইনলি প্রিভেনশন এবং সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে আমরা ডিসকাশন করলাম। আমাদের এই ডিসকাশন শেষ হওয়ার আগে আমি ডক্টর নাগকে রিকোয়েস্ট করব যে মহিলাদের যাদের জেনারেলি 40 থেকে 60 এই গ্রুপে আছেন, তাদের কি সাবধানতা নেওয়া দরকার এবং ডাক্তারদের ভিজিট ওনারা কখন করবেন সেটি যদি একটু সংক্ষেপে বলে দেওয়া। প্রথম যেটি বলার যে যারা এই গ্রুপের মধ্যে পড়ছেন তাদের প্রথম যেটি আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের ফ্যামিলিতে এখন ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে। ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি বলতে অলরেডি ডক্টর হালদার বলছেন যে কারোর মা, মাসি, বোন, ইনাদের কারোর কোনো ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রির মধ্যে ব্রেস্ট বা ওভারি, ব্রেস্ট বা ওভারিয়ান ক্যান্সারের কোনো কেউ অলরেডি আক্রান্ত হয়েছে যদি থাকেন, তাহলে তারা হাই রিস্কে পড়বেন। এই হাই রিস্ক যে প্রোফাইলটি রইল, অর্থাৎ যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, তাদের কিন্তু একটু আগে থেকেই স্ক্রিনিং ম্যামোগ্রাম করতে হবে ডিটেকশনের জন্য। আমরা বলি প্রায় 35 বছর বয়স। যাদের 35 বছর থেকে শুরু করবেন এবং প্রতি বছর ইয়ারলি ম্যামোগ্রাম করে যেতে হবে, এবং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মাস্ট, যাতে কোনো রকম কোনো চেঞ্জেস যেন আরটি ধরা পড়ে। যারা এই রিস্ক ক্যাটাগরিতে পড়ছেন না, তারা 40-এর পর ম্যামোগ্রাফি শুরু করবেন। ইয়ারলি ম্যামোগ্রাম করাতে পারছে ভালো, যদি না হয় অ্যাটলিস্ট 2 ইয়ার্সে একবার কিন্তু অবশ্যই ম্যামোগ্রাফি করাবেন। এবং কোনো অঙ্কোলজিস্ট বা কোনো একজন স্পেশালিস্ট যারা ব্রেস্টের সাথে যুক্ত রয়েছে, এরকম কোনো ডাক্তার যারা ব্রেস্ট ক্যান্সার দেখেন, তাদের তো অবশ্যই একটা চেক করিয়ে নেন। এবং কোনো রকম যদি আপনাদের মনে বিন্দুমাত্র সন্দেহ হয় যে আর শরীরের বা ব্রেস্টের মধ্যে এমন কিছু দাঁত বা কিছু আমি সিমটম পাচ্ছি যেটা আনইউজুয়াল, কোনো লুকোচুরি বা লজ্জার ব্যাপার নেই। যত তাড়াতাড়ি অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এবং এটি কিন্তু যতটা সম্ভব হয়তো দেখবেন আর্লি স্টেজে ধরা পড়লে এবং তাড়াতাড়ি হয়তো আপনাকে আরো সুস্থ করে দিতে পারে প্রপার চিকিৎসা। একদম। এবং আমি এখানে বলি যে আজকে মেডিকেল ক্যান্সার হসপিটাল রাহাপানিতে আমরা তো জানি যে দিস ইজ মানে সেন্টার যেখানে আমাদের সব রকম চিকিৎসার ফ্যাসিলিটিস ক্যান্সারের অ্যাভেলেবেল আছে। উই হ্যাভ আ ফর্মিডেবল গ্রুপ যেখানে মেডিকেল অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, রেডিয়েশনের সবাই আছেন। এবং যদি যেমন ডক্টর অনির্বাণ বলবে, যদি কোনো মহিলার কোনো সন্দেহ হয়, তারা কিন্তু এসে আমাদের সার্জারি টিমকে দেখাতে পারেন। অ্যান্ড উইদিন 1 day উইল গেট অল দ্য টেস্ট ডান। এবং বিকেলের মধ্যে হয়তো তুমি জেনে যাবে যে আসলে তার কোনো চান্স আছে কি নেই। আমরা আজকের ডিসকাশনটা আমরা মনে হয় এখানেই বন্ধ করবো, কারণ কি নেক্সট বার আমরা ফার্দার ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট সম্বন্ধে ডিসকাস করবো। থ্যাংক ইউ ডক্টর হালদার এবং ডক্টর নাগকে, এবং আজকের ডিসকাশন আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।